শেষ ভিডিওতে আমরা একটি অনির্দিষ্ট চলকের প্রত্যাশিত মান কি সে সম্পর্কে ধারণা পেয়েছি এবং আমরা দেখেছি এটা শুধু একটা গণসংখ্যা গড় এবং এটা আগের মতোই, কিন্তু যেহেতু এখানে গণসংখ্যা অসীম তাই তুমি সংখ্যাগুলোকে নিয়ে তাদের গড় করতে পারো না। তুমি এখানে যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি প্রত্যেকটা সংখ্যার সম্ভাব্যতা নির্ণয় করতে পারো এবং এরপর এদের যোগফল নিতে পারো। এটা আগের ভিডিওর মতোই, যেখানে আমরা সব সংখ্যাগুলো নিয়ে মোট সংখ্যা দিয়ে ভাগ করেছিলাম। পার্থক্য শুধু এখানে যে সেখানে আমরা অসীম সংখ্যক সংখ্যা দিয়ে কাজ করতে পেরেছিলাম। তুমি পরীক্ষাটি বারবার করে যেতে পারো যদি সেটা একটা অনির্দিষ্ট চলক তৈরি করে। এরপর আমরা একটা নির্দিষ্ট দ্বিপদী নির্বাচনের জন্য প্রত্যাশিত মান বের করেছিলাম, যেমন আমরা মুদ্রা নিক্ষেপের জন্য প্রত্যাশিত মান বের করেছিলাম। এই ভিডিওতে আমরা একটা সাধারণ সূত্র বের করব যার সাহায্যে আমরা কোনো দ্বিপদী নিবেশনের প্রত্যাশিত মান বের করতে পারি। এখন আমরা যদি বলি যে অনির্দিষ্ট চলক বা র্যান্ডম ভ্যারিয়েবল x সমান হচ্ছে n সংখ্যক পরীক্ষণে p সম্ভাব্যতায় সাফল্যের সংখ্যা। আমি এটাকে লিখে নিচ্ছি, x সমান নাম্বার অফ সাকসেস উইথ probability p after n trials। কাজেই আমি এখানে কিছুটা সার্বিকভাবে বিবেচনা করছি, অর্থাৎ আমি যদি বলতাম 10 বার কয়েন বা মুদ্রা উল্টালে সফলভাবে শাপলা পাবার সংখ্যা 5, তাহলেও ব্যাপারটা একই হতো। এটা এই যে আমি কেবল এখানে কিছুটা সার্বিকভাবে বিবেচনা করছি। এখন আমি এটার প্রত্যাশিত মান কি তা বের করতে চাই এবং আমরা দেখেছি যদি আমরা আসলে এই অনির্দিষ্ট চলকের জন্য সম্ভাব্যতার বন্টন বের করতাম, তুমি সেই চমৎকার দ্বিপদী বন্টন পেতে, যেটা কিছুটা বেল গ্রাফের মতো দেখায়। বেল গ্রাফ সম্পর্কে আমরা পরে আরো জানবো। আমি তোমাদের এটা দেখানোর আগে উত্তরটি বলে দেব, কেননা উত্তরটা অনেকটাই অনুমেয়। এই অনির্দিষ্ট চলকের প্রত্যাশিত মান হচ্ছে n গুণ p, অথবা আমরা কখনো কখনো p গুণ n এভাবেও লিখে থাকি। ব্যাপারটা তোমাদের জন্য আরেকটু স্পষ্ট করা যাক। কাজেই আমি যদি বলি যে x হলো কিছুটা অন্যরকম রং ব্যবহার করে দেখা যাক, 10 বার নিক্ষেপের পরে আমার বাস্কেট করার সংখ্যা, আমি এখানে বাস্কেটবলের কথা বলছি, 10 বার নিক্ষেপ করার পর আমি বাস্কেটে যে কয়বার বল ফেলতে পারি, যেখানে যে কোনো একটি নিক্ষেপ আবার করার সম্ভাব্যতা আমি জানি না, এটা 40% ধরে নেই। আমরা জানি 10 বার নিক্ষেপ করার পর আমাদের প্রত্যাশিত বার বল ফেলার সম্ভাব্যতা, যেখানে আমার প্রতিবার বল ফেলার সম্ভাব্যতা 40%। আমাকে যা করতে হবে তা হলো সম্ভাব্যতার সাথে আমি যে কয়বার বল নিক্ষেপ করব তা গুণ করতে হবে। তাহলে এখন আমি গুণ করছি সম্ভাব্যতা গুণ আমার বল নিক্ষেপ করার সংখ্যা, এটা সমান হবে 4। এবং আমি জানি আমি বলেছি, কিন্তু তোমাদের সবসময় এটা মানতে হবে না যে তোমার সম্ভাব্যতা হবে তুমি যে কয়বার বল নিক্ষেপ করবে তার সংখ্যা, কারণ সম্ভাব্যতা নিবেশন অনেক সময় অনেক আজব ফল দিতে পারে। কিন্তু দ্বিপদী নিবেশনে তুমি এটা অন্যভাবে করতে পারো। দ্বিপদী নিবেশনে এই 4 হচ্ছে তোমার প্রত্যাশিত গোল করার সম্ভাব্যতা, অথবা এটাকে তুমি সবচেয়ে আশাতীত ফল বলতে পারো, কারণ তুমি যদি 10 বার নিক্ষেপ করো এবং প্রতিবার বল ফেলার সম্ভাব্যতা 40% হয়, তাহলে 4 হবে সবচেয়ে আশাতীত ফল। তুমি 6 অথবা 3 বারও বল ফেলতে পারো, কিন্তু 4 হবে সবচেয়ে আশাতীত ফল। এবং আমি এটা যেভাবে চিন্তা করি আর যেভাবে চিন্তা করলে আমার কাছে ব্যাপারটা যুক্তিযুক্ত মনে হয়, সেটা হলো প্রতিবার বল নিক্ষেপ করার সময় আমার বল বাস্কেটে পড়ার সম্ভাব্যতা হবে 40%। তুমি এইভাবে চিন্তা করতে পারো, এভাবে ব্যাপারটা আমার যুক্তি মনে হয়। এখন আমরা এটা প্রমাণ করব যে এটা যে কোনো অনির্দিষ্ট চলক যা দ্বিপদী নিবেশন দ্বারা সংজ্ঞায়িত তার জন্য সত্য। এখন দ্বিপদী নিবেশনের সম্ভাব্যতা কি হবে? x সমান k এর জন্য সম্ভাব্যতা কি হবে? আমি জানি এটা একটু জটিল হয়ে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে আমি কয়বার বল বাস্কেটে ফেলেছি, অর্থাৎ আমার বাস্কেটে বল ফেলার সম্ভাব্যতা k সমান হতে পারে 3। আমরা এটা নিয়ে আলোচনা করছি। আমরা এখন যেটা করব সেটা হলো আমরা n বার নিক্ষেপ করলে সেখান থেকে k বার নিব। আমরা এর আগের ভিডিওগুলোতে এরকম অনেকবার করেছি এবং আমরা এরপর একে যে কোনো একবার ঘটার সম্ভাব্যতা দিয়ে গুণ করব। আমি যদি k বার বল নিক্ষেপ করি তাহলে এটা হবে সম্ভাব্যতা p টু দি পাওয়ার k বা p এর ঘাত k, এটা হলো p গুণ
এভাবে কে তম বার পর্যন্ত গুণ। এটা হলো কে বার বল নিক্ষেপ করার সম্ভাব্যতা। এরপর যে কয়বার আমি বল বাস্কেটে ফেলতে পারবো না তার সংখ্যা, অর্থাৎ বল ফেলতে না পারার সম্ভাব্যতা হবে 1 বিয়োগ পি। আমি যদি কে বার নিক্ষেপ করি তাহলে কে বাদ দিয়ে অন্য সংখ্যক বার আমি বল ফেলতে পারবো না, তাহলে এটা হবে এন বিয়োগ কে। অনেক দ্বিপদী নিবেশনে তুমি এরকম কে বার বল নিক্ষেপ করার মতো ঘটনা পাবা। এখন আমাদের প্রত্যাশিত মান, আমাদের অনির্দিষ্ট চলকের প্রত্যাশিত মান, তুমি প্রত্যেকটি সংখ্যার সম্ভাব্যতা বের করে যোগ করবে। আমি তোমাদেরকে আর বিভ্রান্তিতে রাখতে চাই না। তুমি যদি ভিডিও থেকে একটু দূরে সরে গিয়ে থাকো তাহলে তোমাদের বলছি যে এটা হবে, এটা এতটুকু বুঝলে হবে। এখন আমি কিছু প্রতীক যেমন সিগমা, দ্বিপদী নিবেশনের সহগ এসব নিয়ে আলোচনা করব। এখন আবার আগের কথায় ফিরে যাওয়া যাক। প্রত্যাশিত মান হচ্ছে সবগুলো সংখ্যার সম্ভাব্যতার তুল্যগড়। তুমি x সমান কে এর সম্ভাব্যতা গুণ কে এর পর যতগুলো কে আসতে পারে তার জন্য যোগ করবে। আমি এটা এইভাবে লিখব, x এর প্রত্যাশিত মান দ্বিপদী নিবেশন দ্বারা সংজ্ঞায়িত আমাদের অনির্দিষ্ট চলক x সমান হচ্ছে কে এর সবগুলো মানের যোগফল, কে এর সবগুলো মানের যোগফল। তাহলে কে সমান 0 থেকে শুরু করে কে সমান n পর্যন্ত, কে সমান 0 থেকে শুরু করে কে সমান n পর্যন্ত। এরপর এর সাথে গুণ হবে কে গুণ কে বার বল বাস্কেটে পড়ার সম্ভাব্যতা, যা হবে এটা কে গুণ n চুজ কে গুণ পি টু দি পাওয়ার কে বা পি এর ঘাত কে গুণ 1 বিয়োগ পি এর পাওয়ার বা ঘাত n বিয়োগ কে। এখন আমরা কিছু বীজগণিত করব। এইগুলোকে আমরা সিগমা বীজগণিত বলতে পারি। আমরা এখন যেভাবে সরলীকরণ করতে পারি তা হলো এখানে আমরা কে সমান 0 থেকে শুরু করে কে সমান n পর্যন্ত যোগ করছি। এখানে প্রথম পদ হলো কে, এখন প্রথমে এটা 0 হবে। এখন কে সমান 0 হলে এই পুরো পদটি 0 হবে। এখন কে সমান 0 যোগফলে কোনো ভূমিকা রাখছে না, কারণ এই পুরো পদটি 0 হয়ে যাচ্ছে। আমি এটা লিখছি, এই যোগফলটিকে এভাবে লেখা যায় 0 গুণ n চুজ 0 বা 0 গুণ পি টু দি পাওয়ার 0 বা পি এর ঘাত 0 গুণ 1 বিয়োগ পি এর ঘাত n বিয়োগ 0 যোগ 1 গুণ n চুজ 1 গুণ পি টু দি পাওয়ার 1 বা 1 গুণ 1 বিয়োগ পি টু দি পাওয়ার n মাইনাস 1 বা n বিয়োগ 1। এভাবে আমরা কে সমান n পর্যন্ত লিখতে পারি। কে সমান n এর জন্য হবে n গুণ n চুজ n গুণ পি টু দি পাওয়ার n গুণ 1 বিয়োগ পি টু দি পাওয়ার n বিয়োগ n। এভাবে এই পদটিকে আমরা এভাবে লিখতে পারি। এখন প্রথম পদটি 0 হবে, কারণ কে সমান 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে 0 হয়, তাই আমরা এই পদটিকে বাদ দিতে পারি। আমরা নতুন করে লিখতে পারি x এর প্রত্যাশিত মান সমান হচ্ছে কে সমান, আমাদের 0 থেকে শুরু করতে হবে না, আমরা 1 থেকে শুরু করতে পারি। কে সমান 1 থেকে শুরু করে কে সমান n গুণ কে গুণ n চুজ কে গুণ পি টু দি পাওয়ার কে গুণ 1 বিয়োগ পি টু দি পাওয়ার n বিয়োগ কে। দেখা যাক এখান থেকে আমরা কি করতে পারি। আমরা যোগফলটিকে সরলীকরণ করে নিয়েছি। এখন দেখা যাক এর জন্য আমরা দ্বিপদী সহগ লিখতে পারি কিনা। এটা কি হলো, এটা কি হলো, আমার আইপডটা একটু ঝামেলা শুরু করেছে। যাই হোক, ঠিক আছে, আমি কোথায় ছিলাম। এটা সমান হচ্ছে, আমি দ্বিপদী সহগটি লিখব সমান কে সমান 1 হতে কে সমান n গুণ কে গুণ n ফ্যাক্টোরিয়াল ভাগ কে ফ্যাক্টোরিয়াল গুণ n বিয়োগ কে ফ্যাক্টোরিয়াল গুণ পি টু দি পাওয়ার কে গুণ 1 বিয়োগ পি টু দি পাওয়ার n বিয়োগ কে। আমরা এই পদটিকে সরলীকরণ করে ফেলবো। এখানে আছে কে ভাগ কে ফ্যাক্টোরিয়াল। আমি এটাকে অন্যভাবেও লিখতে পারি। কে ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে কে গুণন কে বিয়োগ 1 গুণ কে বিয়োগ 2, এভাবে যতক্ষণ না 1 হচ্ছে সেই পর্যন্ত। তাহলে কে ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় কে গুণ কে বিয়োগ 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে লেখা যায়, এই কে এর বদলে লেখা যায়, এখন তাহলে এই কে এর বদলে লেখা যায় কে গুণ কে বিয়োগ 1 ফ্যাক্টোরিয়াল, কে গুণ কে বিয়োগ 1 ফ্যাক্টোরিয়াল। এখন আমি এই কে আর এই কে কেটে দিতে পারি। আমি এখন নতুন করে লিখছি
x সমান হচ্ছে k সমান 1 হতে k সমান n, তারপর n ফ্যাক্টোরিয়াল ভাগ k বিয়োগ 1 ফ্যাক্টোরিয়াল n বিয়োগ 1 ফ্যাক্টোরিয়াল গুণ p টু দি পাওয়ার k গুণ 1 বিয়োগ p টু দি পাওয়ার n বিয়োগ k। এখন এটাকে আবার সরলীকরণ করা যাক। আসলে আমরা এখানে কি চাচ্ছি? আমরা চাচ্ছি শুধু n আর p কে রাখতে। এখন আমরা যদি n কে ফ্যাক্টরাইজ করতে পারি এবং অন্য সবগুলোকে একে আনতে পারি তাহলেই আমাদের কাজ হয়ে যায়। এখন n ফ্যাক্টোরিয়ালকে এভাবে লেখা যায়, n ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে n গুণ n বিয়োগ 1 ফ্যাক্টোরিয়াল। এখন p টু দি পাওয়ার k কে লেখা যায় p গুণ p টু দি পাওয়ার k বিয়োগ 1। এখন আমরা এভাবে লিখতে পারি n p কে বাইরে নিয়ে আসি। এখন তাহলে যোগফল সমান হচ্ছে n বিয়োগ 1 ফ্যাক্টোরিয়াল, যোগফল সমান হচ্ছে n বিয়োগ 1 ফ্যাক্টোরিয়াল ভাগ k বিয়োগ 1 ফ্যাক্টোরিয়াল, তারপর n বিয়োগ k ফ্যাক্টোরিয়াল গুণ হচ্ছে p টু দি পাওয়ার k বিয়োগ 1 গুণ 1 বিয়োগ p এর ঘাত বা পাওয়ার হচ্ছে n বিয়োগ k। এখন আমরা আমাদের উত্তরের খুব কাছাকাছি চলে এসেছি। আমরা চাচ্ছিলাম যে আমাদের প্রত্যাশিত মান সমান হবে এটা। এখন আমাদের কাজ শেষ হয়ে যাবে যদি আমরা দেখাতে পারি যে এই পুরো পদটি হচ্ছে 1। এটা করার জন্য আমি একটা সহজ প্রতিস্থাপন করব। আমি যে প্রতিস্থাপন করব তা হলো a সমান k বিয়োগ 1, b সমান n বিয়োগ 1। তাহলে n বিয়োগ k সমান কি হবে? a যোগ 1 সমান k এবং b যোগ 1 সমান n হলে n বিয়োগ k সমান হবে, আমরা এখানে এগুলোর ভ্যালু বা মানগুলো বসিয়ে নিচ্ছি। তাহলে n বিয়োগ k সমান হবে a যোগ 1 বিয়োগ b বিয়োগ 1, যা সমান হচ্ছে a বিয়োগ b। এখন আমরা পুরো পদটি লিখব। যখন k সমান 1 তখন a সমান কি হবে? a সমান হবে 0। এখন যখন k সমান n তখন আমাদের a সমান হবে আমি একটু দেখে নিচ্ছি, a সমান হবে n বিয়োগ 1। আমি আবার বলছি a সমান হবে n বিয়োগ 1। এখন আমরা লিখতে পারি a সমান 0 হতে শুরু করে a সমান n বিয়োগ 1 পর্যন্ত, কিন্তু n বিয়োগ 1 সমান হচ্ছে b। তাহলে আমরা লিখতে পারি, আমি জানি ব্যাপারটা বিভ্রান্তিকর মনে হতে পারে, তোমরা এটা নিয়ে একটু চিন্তা করো, কিন্তু যেহেতু আমার সময় চলে যাচ্ছে তাই আমি সামনের দিকে যাচ্ছি। এখন n বিয়োগ 1 সমান b, তাই আমরা লিখব b ফ্যাক্টোরিয়াল ভাগ k বিয়োগ 1 হচ্ছে a, তাই ভাগ a ফ্যাক্টোরিয়াল গুণ n বিয়োগ k হচ্ছে b বিয়োগ a। আমার এখানে একটা ভুল হয়েছে, আমি তাই এটাকে ঠিক করে b বিয়োগ a লিখছি। n মাইনাস k বা n বিয়োগ k সমান হবে b যোগ 1 বিয়োগ a বিয়োগ 1। তাহলে এটা হবে b বিয়োগ a। এরপর আছে p টু দি পাওয়ার k বিয়োগ 1 বা p এর ঘাত k বিয়োগ 1, যা হবে p টু দি পাওয়ার a বা p এর ঘাত a গুণ 1 বিয়োগ p টু দি পাওয়ার n বিয়োগ k। n বিয়োগ k সমান হচ্ছে b বিয়োগ a। তারপর এখানে আমাদের প্রায় শেষ হয়ে এসেছে। ঠিক এখানে এটা কি? এটা হলো সম্ভাব্যতা। সহজভাবে লিখলে এটা হলো np গুণ a সমান 0 থেকে b পর্যন্ত যোগফল, যেখানে b চুজ a, আমরা b সংখ্যক জিনিস আছে, আমি a সংখ্যক জিনিস বেছে নিতে চাই। এটা আমি কত উপায়ে করতে পারি? গুণ p সূচক a গুণ a বিয়োগ p টু দি পাওয়ার b
বিয়োগ এ। এখানে জিনিসটা কি? এটা হলো আমরা দ্বিপদী বন্টনের প্রত্যেকটি পদ নিচ্ছি। কাজেই তুমি বলতে পারো সম্ভাব্যতা কি হবে যখন এ সমান 0, এটা হচ্ছে প্রতিটি এর জন্য সম্ভাব্যতা, ঠিক আছে? এবং তুমি সবগুলো এর জন্য যোগফল নিচ্ছ। সুতরাং আমি যদি চট করে বন্টনের জন্য আঁকি, এটা হবে এরকম। তুমি জানো এ সমান 0 জন্য তোমার একটি নির্দিষ্ট সম্ভাব্যতা আছে, এ সমান 1 এর জন্য একটি নির্দিষ্ট সম্ভাব্যতা আছে, আরেকটি সম্ভাব্যতা আরো বেশি, এরপর আবার সম্ভাব্যতা কমতে থাকবে। এখন এই পদটি হচ্ছে এখানকার ঠিক এই অংশটা। তুমি বলতে পারো এই প্রত্যেকটি বাক্স এই পদ নির্দেশ করে। যখন এ সমান 1 তখন এই পদ, যখন এ সমান 2 তখন এই পদ, এভাবে এ সমান বি পর্যন্ত। এখন আমরা এই সবগুলোকে যোগ করছি, আমরা এই সবগুলো সম্ভাব্যতাকে যোগ করছি, আমরা সবগুলো মানকে যোগ করছি যা আমাদের অনির্দিষ্ট চলক নিতে পারে। এখন আমরা যদি সবগুলো সম্ভাব্যতার যোগফল নেই যা আমাদের অনির্দিষ্ট চলক নিতে পারে, তাহলে এই পুরো পদের যোগফল হবে 1। এটাকে এভাবে বলা যেতে পারে, এটা হবে একটি মুদ্রা নিক্ষেপে শাপলা পাওয়ার সম্ভাব্যতা যোগ 2 বার শাপলা পাওয়ার সম্ভাব্যতা যোগ 3 বার শাপলা পাওয়ার সম্ভাব্যতা, এভাবে শুরু করে 2 বার শাপলা পাওয়ার সম্ভাব্যতা পর্যন্ত যোগফল। যেহেতু এটা পুরো সম্ভাব্যতার যোগফল হতে যাচ্ছে, আমি আবার বলছি, যেহেতু এটা পুরো সম্ভাব্যতার যোগফল হতে যাচ্ছে, তাই এটা সমান হবে 1। তাহলে আমাদের কাছে শুধু থাকে অনির্দিষ্ট চলক x। x সমান হচ্ছে n গুণ p, যেখানে n সমান হচ্ছে আমরা যে কয়বার বল নিক্ষেপ করেছি তার সংখ্যা, এবং b হচ্ছে প্রত্যেকবার সফল হওয়ার সম্ভাব্যতা। এবং এটা শুধু দ্বিপদী নিবেশনের জন্য সত্য, যে কোনো অনির্দিষ্ট চলকের জন্য সত্য না। অনির্দিষ্ট চলক যার সম্ভাব্যতা নিবেশন হচ্ছে দ্বিপদী তার জন্য সত্য। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে।